আজকে বৃহস্পতিবার দিন লর্ডসে ভারত এবং ইংল্যান্ডের ভেতরে তৃতীয় টেস্ট ম্যাচটি অনুষ্ঠিত হতে যাচ্ছে। অনুষ্ঠানটি আমাদের এই এপিসোডটি যখন রেকর্ড হচ্ছে তার কয়েক ঘন্টা পরেই বিকেল 4টার সময় হবে। অনুষ্ঠানটি রেকর্ড হচ্ছে এখন 11টা সাড়ে 11টার দিকে। তো এই টেস্ট সিরিজটি অত্যন্ত আকর্ষণীয় একটি টেস্ট সিরিজে আমরা দেখতে পাচ্ছি খেলা। প্রথম টেস্টে ইংল্যান্ড বেন স্টোকস টসে জিতে ইন্ডিয়াকে ব্যাট করতে দেওয়ার পরে ইন্ডিয়া একটা বিশাল সংখ্যক রান করে ফেলার পরেও শেষ অবধি ইংল্যান্ড তাদের ব্যাস বল যেটা বলে যে প্রথম থেকে আক্রমণাত্মক এবং শেষ ইনিংসে চেস করা ইত্যাদি এই ধরনের পন্থা অবলম্বন করে তারা 5 উইকেটে টেস্টটি জিতে যায়। এখানে কিছু অসাধারণ কিছু ইন্ডিভিজুয়াল পারফরমেন্স থাকে। বেন ডাকেট তার আক্রমণাত্মক ব্যাটিং প্রদর্শন করেন এবং ইংল্যান্ডের বোলাররাও খুব ভালো করেন। অন্যদিকে এখানে ওই টেস্টের প্রথম টেস্টের একটি সাধারণত যেটা দেখা যায় না বা এটা ইতিহাসে আসলে প্রথমবারের মতোই হয়েছে, 5 জন ভারতীয় ব্যাটসম্যান সেঞ্চুরি করেন, তারপরেও ভারতকে পরাজয় স্বীকার করতে। ভারত দ্বিতীয় টেস্টে আবার এজবাস্টনে যেটা অনুষ্ঠিত হয়, প্রথম টেস্টটি হয়েছিল হেডিংলিতে, ইয়র্কশায়ার। এজবাস্টনে যে টেস্টটি অনুষ্ঠিত হয় সেখানে ইন্ডিয়া বাউন্স ব্যাক ব্রিলিয়ান্টলি। তারা অসাধারণভাবে তারা ফিরে আসে। অনেকেই তাদেরকে রাইট অফ করে দিচ্ছিল প্রথম টেস্টের ফলাফলের পরে, কিন্তু তারা ফিরে আসে দুর্দান্তভাবে এবং তাদের সেরা পেস বোলার জসপ্রীত বুমরা টেস্টটি খেলেননি, কিন্তু মোহাম্মদ সিরাজ এবং আকাশদীপ ওনারা দুজনেই কিন্তু ভারতীয় ডোমেস্টিক ক্রিকেটে বাংলার হয়ে খেলেন। তো ওনারা অসাধারণ বোলিং করেন। তাদের টেস্ট ক্যাপ্টেন শুভমান গিল মাত্র 25-26 বছর বয়সী এই যুবক একটা বিশাল আকারের ডাবল সেঞ্চুরি করেন, 260-এর উপরে রান করেন এবং ভারত ওভারঅল খেলাটির 3টি যে ভাগ, ব্যাটিং, বোলিং, ফিল্ডিং, প্রত্যেকটাতেই এবং অধিনায়কত্ব সব কিছুতেই ইংল্যান্ডকে তাদের হোম টার্ফে পর্যুদস্ত করে তারা ম্যাচটি জিতে যায়। তো সিরিজটা এখন ইভেনলি পয়েজ এবং লর্ডস টেস্টে দেখা যাক কি হয়। এখানে অলরেডি ইংল্যান্ডের ক্যাপ্টেন বেন স্টোকসের অনেক সমালোচনা হচ্ছে। উনি খুব রিজিডভাবে তার থিওরি ফলো করছেন। উনি টস জিতেই অপোজিশনকে ব্যাট করতে দিচ্ছেন এবং তার কথা হলো যে ইংল্যান্ডের পক্ষে সক্ষমতা আছে, যে কোনো টার্গেটই সেট করা হোক তারা চতুর্থ ইনিংসে জিতে যাবেন। তো এটা তো দেখা গেল যে হয়নি এবং মাঝে মাঝে ব্যাকফায়ার করবে। তাই বলে এখনই বেন স্টোকসের এবং তার কোচ বেন্ডন ম্যাকালামের এই ব্যাসবল থিওরিকে এখনও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। এখন ভারত কীরকম করে সেটাও দেখা যাবে। এই টেস্টে আবার জসপ্রীত বুমরা খেলছেন। তো অত্যন্ত আকর্ষণীয় এই টেস্ট সিরিজটাতে অনেকেই দেখছেন এবং লর্ডসকে বলা হয় হোম অফ ক্রিকেট। এখানে খেলা দেখার অভিজ্ঞতা একরকম, ইভেন অন স্ক্রিনেও লর্ডস দেখার অভিজ্ঞতা আসলে একরকম একটা বিশেষ একটা ব্যাপার আছে, এই আভিজাত্যপূর্ণ। তো টেস্ট ক্রিকেট হচ্ছে আসল ক্রিকেট। অন্য যেগুলো লিমিটেড ওভার ভার্সনস আছে, ওডিআই এবং টি20, এগুলো আসলে রেভিনিউ জেনারেট তারা প্রচুর করছে এবং এটা ক্রিকেটের জন্য ভালো। ক্রিকেটাররা এখন অনেক স্বচ্ছন্দ জীবনযাপন করছেন, বাংলাদেশের ক্রিকেটাররাও করছেন। তো কারণ এটা টি20 এবং ওডিআই ক্রিকেট তার আগে শুরু হয়েছিল, তাদের থেকে যে হিউজ রেভিনিউ জেনারেটেড হচ্ছে সেটা আমাদের সব কিছুতে ভালো রেজাল্ট দিচ্ছে। অন্যদিকে অস্ট্রেলিয়া ওয়েস্ট ইন্ডিজেরও একটা টেস্ট সিরিজ চলছে এখন। তো সেখানে খুব প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ কিছু ম্যাচ হয়েছে, কিন্তু শেষ অবধি অস্ট্রেলিয়া তাদের রেজিলিয়েন্স এবং ফাইটিং স্পিরিট দেখিয়ে জিতে গেছে। এখানে ভালো লেগেছে যে ওয়েস্ট ইন্ডিজের পেস অ্যাটাকটা অনেকটাই তাদের সেই 80-70-এর দশক, 90-এর মাঝামাঝি পর্যন্ত যে ভয়ঙ্কর পেস অ্যাটাক ছিল,
মাইকেল হোল্ডিং, ম্যালকম মার্শাল, কোর্টনি ওয়ালশ, কার্টলি অ্যামব্রোজ, জোয়েল গার্নার, কলিন ক্রফট, আসলে নাম বলে শেষ করা যাবে না। তো এই সিলস, জেডন সিলস এবং আরও যারা পেস বোলার রয়েছেন তারা অনেকেই ভালো করছেন। রোচ এখনো খেলছেন না, বাট অন্যান্য সবাই দুর্দান্ত করছেন। আলজের জোসেফ অত্যন্ত জোরে বল করছেন, কিন্তু অস্ট্রেলিয়ার সাথে পেরে ওঠা সম্ভব হচ্ছে না। অস্ট্রেলিয়া আসলে যে কোনো গ্রাউন্ডে যে কোনো পরিস্থিতিতে তারা অসাধারণ খেলে থাকে। তাদের টেস্ট রেকর্ড পৃথিবীর সবার চেয়ে ভালো, তাদের ওডিআই রেকর্ডও পৃথিবীর সবার থেকে ভালো, এবং তারা আপনারা জানেন যে যতগুলো বিশ্বকাপ হয়েছে ওডিআই বিশ্বকাপে তাদের অর্ধেক অস্ট্রেলিয়া জিতে গেছে। তো আমি যদিও ক্রিকেট খুব পরিসংখ্যান ভিত্তিক খেলা, অত পরিসংখ্যানে যাচ্ছি না, গেলাম না এখন, কিন্তু একটি পরিসংখ্যানে আমি যাই। এই অস্ট্রেলিয়া, ওয়েস্ট ইন্ডিজ এবং ইংল্যান্ড, ভারত এই টেস্ট সিরিজ গুলোর আগেই বাংলাদেশ শ্রীলঙ্কার একটা টেস্ট সিরিজ হয়। সেখানে বাংলাদেশের পারফরমেন্স প্রথম টেস্টে মোটামুটি হলেও দ্বিতীয় টেস্টে তারা শোচনীয়ভাবে পরাজিত হয়। এই শোচনীয়ভাবে পরাজয়টা বাংলাদেশ 2000 সালে টেস্ট স্ট্যাটাস পেয়েছে, 25 বছর হয়ে গেছে। আমাদের টেস্ট ম্যাচে, এটা আসল ক্রিকেট, টেস্ট মানে পরীক্ষা, ক্রিকেটের আসল পরীক্ষায় তারা বারবার উত্তীর্ণ হতে পারছেন না। তাদের পরিস্থিতি, তাদের যে এখানে একটা স্ট্যাটস আপনাদের সাথে শেয়ার করি, যে বাংলাদেশ টেস্ট স্ট্যাটাস পাওয়ার থেকে 152টি টেস্ট খেলেছে, কম না খুব একটা, তার ভিতর জিতেছে মাত্র 23টিতে, এবং তারা খুব বেশি ড্র করতে পারেনি। 18টি ম্যাচ তারা ড্র করতে পেরেছে, এবং 23, 18, 41 আর 111টা ম্যাচে তারা হেরেছে। অনেক সময় তারা তিন দিনের ভিতরেই হেরে গেছে, এবং ইনিংস ব্যবধানে প্রচুর হেরেছে। তো বাংলাদেশের আসলে টি-20 বা ওডিআইতেও আমাদের পারফরমেন্স যে খুব ভালো তা না, তবে যখন পঞ্চপাণ্ডব একসাথে খেলতেন, পঞ্চপাণ্ডব শব্দটা খুব সুন্দর কয়েনেজ, আপনারা জানেন সাকিব আল হাসান, তামিম ইকবাল, মাহমুদুল্লাহ রিয়াদ, মুশফিক রহিম, আমাদের ক্যাপ্টেন মাশরাফি বিন মুর্তজা, ওনারা যখন খেলতেন তো তখন আমাদের যে কোনো টেস্ট সাইডকে, যে কোনো একটি আন্তর্জাতিক সাইডকে আমরা ওডিআই ম্যাচে হারানোর সক্ষমতা রাখতাম, এবং আমরা প্রায় হারিয়েছি। কিন্তু ওভারঅল আমরা তো প্রথম তো খেলছি আমরা সেই যখনই আমরা জিতলাম, আইসিসি ট্রফি জেতার পর থেকে আমরা ওডিআই ম্যাচের স্ট্যাটাসটা পাই, এবং তারপরে থেকে ওই কিছু পিরিয়ড ছাড়া ওডিআইতেও আমরা খুব যে ভালো করেছি তা না। রিসেন্টলি আমরা এই জাস্ট কনক্লুডেড এই সিরিজটিতে শ্রীলঙ্কার সাথে আমরা ওডিআই ম্যাচগুলোতেও আমরা 2-1 ব্যবধানে হেরেছি। টি-20তে আমাদের বিগ হিটার নাই, আমাদের মোস্তাফিজের মতো একটা অসাধারণ বোলার আছেন, কিন্তু অন্য এবং কিছু ভালো ভালো পেসার উঠে আসছেন। তারপরেও আমাদের রেজাল্ট খুব খারাপ না হলেও, আমরা 73টি ম্যাচ জিতেছি 182-র ভিতরে, খুব খারাপ না হলেও ঠিক আশাব্যঞ্জক নয়। আমাদের একটা বিগ হিটার থাকলে হয়তো আর একটু বেটার হইতো এই টি-20 রেজাল্টগুলো। তো আমরা টেস্ট ম্যাচের প্রসঙ্গে ফিরে আসি। বাংলাদেশ কেন পারছে না টেস্ট ম্যাচে করতে? 25 বছর যেরকম বললাম যে খুব একটা কম সময় নয়, কিন্তু তারপরেও বাংলাদেশ আসলে জিততে পারছে না, এবং জিততে না পারলেও আমাদের সুনীল গাভাস্কার যেমন বলেছেন, অ্যাটলিস্ট হারা যাবেন না, সেরকম ধৈর্য ধরে খেলাটাকে ড্র করে দেওয়া, সেটাও আমরা পারছি না। আমরা মাত্র 18টা ম্যাচ ড্র করতে পেরেছি, এবং আমাদের জয়ের অধিকাংশই, কিছু বিদেশে আমাদের পারফরমেন্স একেবারে নেই তা না, অধিকাংশ জয় আমাদের দেশের মাটিতে হয়েছে, অথবা এমন কন্ডিশন হয়েছে যেটা আমাদের জন্য স্পিনার ফ্রেন্ডলি, একটু ডাস্টি উইকেট, একটু ধুলি ধূসরিত উইকেটে, টার্নিং ট্র্যাকগুলো বলি যেগুলোকে, সেখানে হয়েছে। এবং এখানে আমাদের তাইজুল, মোহাম্মদ রফিক, এনাদের বোলিং পারফরমেন্স খুবই ভালো থাকার কারণে আমরা জয়লাভ করতে পেরেছি। কিন্তু এই বললাম 152-এর ভেতর 23টা জয় আসলে খুব বলার মতো কিছু নয়। তো কেন পারছে না? একটা প্রধান কারণ হচ্ছে আমাদের ডোমেস্টিক ক্রিকেট যে স্ট্রাকচার, সেটা বেশ দুর্বল।
এটা আসলে আম, এবং এটা মোটেও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নয়। আমরা যেসব সফল দেশগুলো দেখি যে কাউন্টি ক্রিকেট ইংল্যান্ডে হয়, শেফিল্ড শিল্ড ক্রিকেট অস্ট্রেলিয়ায় হয়, এটাকে বলা হয় যে অনেক ম্যাচ টেস্ট ম্যাচের থেকেও বেশি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয়। ডেনিস টেলি এককালীন বিখ্যাত ফাস্ট বোলার বলেছিলেন, আমি যখন ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া তার যে প্রদেশ বা স্টেট রাজ্য যে শেফিল্ড শিল্ড খেলতাম, অনেক সময় আমার ইন্সপিরেশন লেভেলটা টেস্ট ম্যাচের থেকেও বেশি থাকতো, অত্যন্ত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয়। সাউথ আফ্রিকার যে ডোমেস্টিক স্ট্রাকচার সেটাও খুবই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ হয় এবং প্রচুর দর্শকও হয়। শেফিল্ড শিল্ড ফাইনাল দেখতেও প্রচুর দর্শক হয়। কাউন্টি ক্রিকেটের লোক কমে আসলেও কিছু কিছু ম্যাচের দর্শক এখনো হয়। বাংলাদেশের ডোমেস্টিক ম্যাচগুলো শূন্য মাঠেই হয়ে থাকে। ওদিকে আমাদের পাশের দেশ আছে ইন্ডিয়া, রঞ্জি ট্রফি। রঞ্জি ট্রফিতেও কিন্তু খুবই স্ট্যান্ডার্ড একটা টুর্নামেন্ট। এখানে এখন এটা দুইটা টিয়ারে খেলা হয়। ফার্স্ট ইয়ারে যে খেলাগুলো হয় সেখানে বম্বে, ইভেন আমাদের পার্শ্ববর্তী বেঙ্গল, দিল্লি, কর্ণাটকা, এদের ভেতরে যে খেলা হয়, ইউপি, বিদর্ভা, আরও বেশ কিছু যে অ্যাসোসিয়েশন রয়েছেন, সৌরাষ্ট্র, রেলওয়ে খেলে সেখানে, তো ভারতীয় রেলওয়ে খেলে, তারা অত্যন্ত চমৎকার কিছু ম্যাচ হয় এবং ওখান থেকেই আসলে উঠে আসেন অধিকাংশ ক্রিকেটার। সচিন তেন্ডুলকার, সুনীল গাভাস্কার, বিরাট কোহলি, তারা কিন্তু সবাই, জসপ্রীত বুমরা, তারা অনেকেই উঠে এসেছেন, কপিল দেব, এরা অনেকেই উঠে এসেছেন, প্রায় সবাই উঠে এসেছেন রঞ্জি ট্রফি। এবং তাদের আরেকটি খুবই প্রতিদ্বন্দ্বিতামূলক খেলা হয়, ক্রিকেট হয়, দিলীপ ট্রফি। সেটা হচ্ছে অঞ্চল ভিত্তিক হয়। সেখানেও তারা অত্যন্ত ভালো ক্রিকেটার প্রডিউসের ক্ষেত্রে যে পাইপলাইনটা তারা তৈরি করে দেন। ইদানিং যে আইপিএল হচ্ছে, আইপিএল এর মাধ্যমেও কিছু খেলোয়াড় ভারতীয় জাতীয় দলে সুযোগ পাচ্ছেন, তবে তারা মূলত লিমিটেড ওভার্স ক্রিকেট খেলেন। তারা সীমিত ওভার ক্রিকেটেই তাদের পারঙ্গমতা দেখিয়েছেন। এর ভিতর ব্যতিক্রমও আছে, অনেকে তাদের এই ফর্মটাকে টেস্ট ক্রিকেটেও নিয়ে যেতে পেরেছেন। তো বিরাট কোহলি কিছুদিন আগে রিটায়ার করলেন, উনিও বললেন যে টেস্ট ক্রিকেটই আসল খেলা এবং সবচেয়ে এনজয় করেছেন উনি টেস্ট ক্রিকেট। তেন্ডুলকার, যেই ক্রিকেটারের সাথেই আমাদের সাংবাদিকরা কথা বলেছেন, আমি যেহেতু সংবাদপত্রে কাজ করেছি, অনেক সাংবাদিকের সাথে, ক্রীড়া সাংবাদিকদের সাথে আমার খুবই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল, যেখানে যে জায়গায় কাজ করেছি এবং তার বাইরেও আছে। তারা সবাই বলেছেন এবং আমি পড়েছি বিভিন্ন জায়গায় যে ক্রিকেটাররা আসলে সবচেয়ে বেশি এনজয় করেন টেস্ট ম্যাচ ক্রিকেট। এটা বীরেন্দ্র সেহবাগ, যিনি অত্যন্ত অ্যাটাকিং ক্রিকেটার ছিলেন এবং লিমিটেড ওভার্সেও তার পারফরমেন্স খুব ভালো ছিল, তিনিও বলেছেন এই কথা। মাইকেল বেভান, যিনি ওডিআই ক্রিকেটে একসময় অস্ট্রেলিয়ার সবচেয়ে সেরা ক্রিকেটের সেরা ব্যাটসম্যান হিসেবে গণ্য হতেন, উনিও বলেছেন যে তার একটা রিগ্রেট হচ্ছে তিনি টেস্ট ক্রিকেটে খেলতে পারেননি। তো ডোমেস্টিক ক্রিকেট আমাদের সেরকম খেলোয়াড় প্রডিউস করতে পারছেন না। কেউ কেউ অসাধারণ বা পলিশিং এফেক্টটা হতে পারছে না। আমরা রিসেন্টলি দেখলাম যে কিছু খেলোয়াড় যাদের ডোমেস্টিক ক্রিকেটের পারফরমেন্স খুবই ভালো, বাংলাদেশ ডোমেস্টিক ক্রিকেটে, ওনারা আসলে আন্তর্জাতিক পর্যায়ে তেমন কিছুই করতে পারছেন না। তার মানে হচ্ছে যে আমাদের ডোমেস্টিক ক্রিকেটের পিচ বলেন, স্ট্যান্ডার্ড বলেন, কোনোটাই আশানুরূপ নয়। এবং আমাদের যারা ভালো খেলছেন তারা মূলত আন্তর্জাতিক ক্রিকেটে এসেই খেলা শিখছেন এবং শিখে বিদেশি টাফ দলের সাথে খেলে তারা নিজেদেরকে তৈরি করে পাচ্ছেন। তো এভাবে তো আসলে সবাই পারবেন না, তাদের সবার সেই উইল পাওয়ার বা সেরকম যোগ্যতা, মেধা থাকে না। তো মূলত ডোমেস্টিক ক্রিকেট থেকে তৈরি হয়ে আসার কথা বা উচিত, তো সেটা আমরা করতে পারছি না। আমাদেরকে ডোমেস্টিক ক্রিকেট রিস্ট্রাকচার করার একটা ব্যবস্থা করতে হবে। প্লেয়ার পুল যেহেতু আমাদের কম, দরকার হলে টিমের সংখ্যা কমিয়ে 2 রাউন্ডে খেলা হতে পারে আমাদের জাতীয় যে ক্রিকেট প্রতিযোগিতাগুলো, সেখানে 4 ডে ম্যাচ খেলা হবে এবং ফাইনালটা 5 ডে করা যেতে পারে।
একটা কাজ করা যেতে পারে যে আমরা যেমন আমাদের বিপিএল এ আমরা বিভিন্ন ফ্র্যাঞ্চাইজিগুলো বিদেশি খেলোয়াড়কে আনেন এবং তাদের সাথে খেলে আমাদের খেলোয়াড়রাও অনেক কিছু শিখতে পারেন। আমাদের ডোমেস্টিক যে ফার্স্ট ক্লাস স্ট্রাকচার যেটা আছে বা ওডিআই যে স্ট্রাকচারগুলো আছে, ওডিআই তো না, মানে সীমিত ওভারে লিমিটেড ওভার যে স্ট্রাকচারগুলো আছে ডোমেস্টিক লেভেলে, সেখানেও দলগুলোকে, এগুলো তো আপনারা জানেন অঞ্চল ভিত্তিক বা জেলা ভিত্তিক খেলাগুলো হয়, তো সেখানে বিদেশিদের জন্য দুটো কোটা আমরা দিতে পারি। তাদের সাথে খেললে আমাদের, এবং তারা কিছুটা কোচের ভূমিকাও পালন করবেন, তাদের সাথে চুক্তি এভাবে হতে পারে, এবং তারা মূলত তাদের সাথে খেলার মাধ্যমে আমাদের প্লেয়াররা কিছু কিছু টেকনিক্যালিটিস শিখে যাবেন। একটা একটা পর্যায়ে আসলে এখানে তো কোচিং আসলে হয় না, ফার্স্ট ক্লাস স্ট্রাকচারে গেলেও ঠিক ওইভাবে একটা ব্যাটসম্যান তার ফরওয়ার্ড ডিফেন্সিভ কেমন খেলবেন এটা তো শেখানো হবে না, কিন্তু ফাইনাল পয়েন্টসগুলো ভালো ভালো বিদেশি প্লেয়ারদের সাথে খেললে আমাদের উন্নতি হতে পারে। আরেকটা ব্যবস্থা হতে পারে, আমরা রঞ্জি ট্রফি বা পাকিস্তানের কায়েদে আজম ট্রফি, এইসব এখানে যে অনেক যে দলগুলো আছেন সেখানে আমাদের দ্বিপাক্ষিক বোর্ড আলোচনার মাধ্যমে আমাদের ভারতীয় বিভিন্ন দলে বা পাকিস্তানের বিভিন্ন দলে এবং ইভেন শ্রীলঙ্কারও বিভিন্ন ফার্স্ট ক্লাস দলে আমাদের প্লেয়াররা যাতে সুযোগ পান, অথবা তারা যাতে কাউন্টি ক্রিকেট বা নিউজিল্যান্ডের ক্রিকেট বা শেফিল্ড শিল্ডের খুবই ডিফিকাল্ট, তারা এই ব্যাপারে শেফিল্ড শিল্ডে খুব কম বিদেশি খেলোয়াড়ই খেলেছেন, খেলেননি যে একদম তা না, কিন্তু খুবই উন্নত মানের খেলোয়াড়, খুবই উঁচু মানের স্টার প্লেয়াররাই তারা রিক্রুট করেছেন। তো সে কিন্তু এখানে আমরা আলোচনার মাধ্যমে বিভিন্ন বিদেশি ডোমেস্টিক ক্রিকেটে আমাদের প্লেয়ার যারা অপেক্ষাকৃত তরুণ ক্রিকেটার আছেন ওনাদেরকে সুযোগ করে দেওয়া যায় কিনা সে ব্যবস্থা করা যেতে পারে। আরেকটা জিনিস হচ্ছে, আমরা যখন মানে দেশে খেলি, আমরা খেলি হচ্ছে পিচে, যেই পিচে আমাদের জন্য ফেভারেবল, সব দেশেই তাদের ফেভারেবল করে, কিন্তু যেহেতু আমাদের অনেক টেস্ট বিদেশে খেলতে হয়, তো আমাদেরকে করতে হবে, এমন একটা ব্যবস্থা নিতে হবে, আমাদের পিচগুলো বিভিন্ন টাইপের হবে, প্রতিটা দেশের মাটি একরকম, প্রতিটা দেশের আবহাওয়া একরকম, সো পিচগুলো একেবারে আমি চাইলেই এখানে অস্ট্রেলিয়ার মতো পিচ এখানে করা যাবে না, আমাদের বোর্ড চাইলেই তারা ইংল্যান্ডের মতো একদম সিমার ফ্রেন্ডলি পিচ করতে পারবেন না, কিন্তু যতটা সম্ভব সুইমিং পিচ, স্পিনিং পিচ বা একদম ফেদার বেড উইকেট, যেখানে কোনো মানে ব্যাটসম্যান ফ্রেন্ডলি উইকেট, বোলার ফ্রেন্ডলি উইকেট, এগুলোর ব্যবস্থা করতে হবে ডোমেস্টিক স্ট্রাকচারেও। এটা শিখবেন, শুধু নেটে আসলে নেট ক্রিকেট, নেট প্র্যাকটিস করে পুরোটা শেখা যায় না। তো এখানে খেলার ফলে আমাদের ব্যাটসম্যানরা শিখবেন কিভাবে অ্যাডজাস্ট করতে হয় বিভিন্ন ধরনের উইকেটে, যেটা তারা দেশের বাইরে গেলে ফেস করবেন। আবার আমাদের বোলাররাও একজন যিনি মূলত স্পিন ফ্রেন্ডলি উইকেটে খেলে খেলে অভ্যাস, বল করে অভ্যাস, উনিও একটা ব্যাটসম্যান ফ্রেন্ডলি উইকেটে বা পেসার ফ্রেন্ডলি উইকেটে কিভাবে তার চেঞ্জেসগুলো আনবেন এটা শিখতে পারবেন। এখানে আমার একটু বলে নেওয়া ভালো, আমি কোনো ক্রিকেট বিশেষজ্ঞ নই, তবে ক্রিকেটকে ভালোবাসি, ক্রিকেট সম্পর্কে অনেক বই পড়েছি এবং অসংখ্য ম্যাচ দেখেছি, অনেক অল্প বয়স থেকে দেখেছি, এবং আমাদের বন্ধু বান্ধব ক্রিকেটার আছেন, তো তাদের সাথে কথাবার্তা বলেছি, কিছু ইন্টারভিউ নিয়েছি, তো মূলত পড়েছি, কমেন্ট্রি শুনতাম যখন এই টিভিতে এত প্রচলন ছিল না, টিভিতে এত বিদেশি খেলা সরাসরি দেখানো হতো না, তখন আমরা রেডিওতে শুনতাম, আমরা অনেক বন্ধু বান্ধব মিলে, তো ওখান থেকে কিছু শিখেছি, তো সেইটাই শেয়ার করলাম। এটা কোনো বিশেষজ্ঞের মত নয়, কিন্তু আমার মনে হয় এগুলো আর বিশেষজ্ঞদের সাথে কিছু কথা বলার ফলেও এই কথাগুলো আসছে, তো এটা বিবেচনায় আনা যেতে পারে। আমাদের পুল আমাদের আরো বাড়াতে হবে, স্কুল ক্রিকেটটা আমাদের খুব অবহেলিত। আমরা যখন বড় হচ্ছি তখন নির্মাণ স্কুল ক্রিকেট খুব সব স্কুলগুলো অংশগ্রহণ করতেন, এটা কেজেড ইসলাম সাহেব, উনি একসময় বোর্ডের প্রেসিডেন্ট ছিলেন, তো ওনার উদ্যোগে করা হয়। তো এখন স্কুল ক্রিকেটকে তেমন একটা প্রাধান্য দেওয়া হয় না, এখন দেখি বিভিন্ন একাডেমি হয়, সেখানে ট্রেনিং সেন্টার হয়,
ওই ট্রেনিং সেন্টার ইজ ভেরি গুড, এটা ফাইন টিউনিং এর জন্য, কিন্তু ক্রিকেট খেলা শিখতে হয় খেলতে খেলতেই, সেটাই আমাদের আমরা জানি। এবং যে বিভিন্ন ক্রিকেটারদের আত্মজীবনী ইত্যাদিতে পড়ে দেখা যায় যে তারা, বা ইন্টারভিউজ পড়ে দেখা যায় তারা ক্রিকেট খেলা শিখেছেন খেলতে খেলতে, লোকাল লেভেলে, তাদের পাড়া ভিত্তিক খেলা, তারপরে শহরের লেভেলে, এবং আলটিমেটলি ফার্স্ট ক্লাস লেভেলে। ফার্স্ট ক্লাস লেভেলে যারা পারফর্ম ভালো করেন তারাই সাধারণত টেস্ট দলের সুযোগ পান। এই ব্যাপারটা আমাদের মাথায় রাখতে হবে। সেজন্য একটা উন্নত ফার্স্ট ক্লাস দরকার, এবং যেরকম বললাম ওরকম ব্যবস্থাগুলো নিলে আমার মনে হয় একটা রেজাল্ট পাওয়া যেতে পারে। আমাদের কিছু ইন্ডিভিজুয়াল প্লেয়ারের মেধার কোনো ঘাটতি নাই। মোস্তাফিজের মতো একটা বোলার বিশেষ করে টি-20 বা লিমিটেড ওভার্স ম্যাচে পাওয়া খুব মুশকিল। ডেথ ওভারে তার চেয়ে ভালো বোলার খুব কমই আছেন। সাকিবুল হাসান আমাদের বারবার উনি র্যাঙ্কিংয়ে প্রথম স্থান অধিকার করতেন অলরাউন্ডার হিসেবে বিভিন্ন ফরম্যাটে, এবং একজন অসাধারণ বিশ্বমানের খেলোয়াড় ছিলেন, এবং তার প্রাইমে উনি যে কোনো বিশ্ব একাদশে সুযোগ পাওয়ার যোগ্যতা ছিলেন। আমাদের উইকেট কিপার ব্যাটসম্যান মুশফিকুর রহিম, তার ফাইটিং স্পিরিট, ফিজিক্যাল ফিটনেস, এগুলো ঈর্ষণীয় এবং যে কারোর সাথে তুলনার যোগ্য। আমাদের যখন প্রথম দিকে টেস্ট খেলার দিকে আমাদের হাবিবুল বাশার ছিলেন, উনি যদিও তার অনেক 50 কনভার্ট করতে পারেননি 100-এ, কিন্তু ওই হিসাবে উনি যথেষ্ট ভালো একজন খেলোয়াড় ছিলেন। অত্যন্ত তার স্ট্রোক প্লে এবং অ্যাটাকিং মনোভাব, এবং যে কোনো বোলার এগেনস্টে ওভারআউট না হয়ে যাওয়া, ভয় না পেয়ে খেলা, এগুলো হয়েছে। কিন্তু তারা হয়েছে না, ঢাকায় খুবই কম্পিটিটিভ একটা লিগ হতো, যদিও লিগটা 50 ওভার্সে হতো, তো ওই লিগে তাদের প্রাথমিক ট্রেনিং গ্রাউন্ড হয়। মূল ব্যাপারটা হচ্ছে খুব প্রতিদ্বন্দ্বিতামূলক একটা আবহাওয়া থেকে উঠে আসলে খেলা আসলে ভালো হয়, এবং তাদের প্রচণ্ড উইল পাওয়ার ছিল, ভালো খেলার একটা অনুপ্রেরণা ছিল, মানে নিজেদের ভেতর থেকে একটা তাগিদ ছিল, সেটা দেখিয়েছেন। আমি ভোলা উচিত নয় আমার খুব প্রিয় খেলোয়াড়, এখনো আমার খুবই প্রিয় খেলোয়াড় মোহাম্মদ রফিক। উনিও মূলত পেস বোলার হিসেবে শুরু করেন ঢাকা লিগে, অত্যন্ত প্রতিদ্বন্দ্বিমূলক লিগ, যেমন আমরা বললাম। উনি যে কোনো টেস্ট টিমের এগেনস্টে উনি দুর্দান্ত খেলতেন, এবং ওনার ব্যাটিংও খুব ভালো ছিল। উনি প্রচুর ছয় মেরেছেন ঢাকার বাইরে, আন্তর্জাতিক পর্যায়ে, ডোমেস্টিক পর্যায়ে। একজন অসাধারণ প্লেয়ার ছিলেন, এবং উনি নিজেই নিজেকে তৈরি করেছেন। আমিনুল ইসলাম বুলবুল প্রথম টেস্টে উনি সেঞ্চুরি করেছিলেন। এখন আমাদের বোর্ডের প্রেসিডেন্ট, আমি আশা করি ওনার সময় বোর্ডের উন্নতি হবে। খেলার উন্নতি আসলে বোর্ড প্রেসিডেন্ট তেমন কোনো রোল প্লে করতে পারেন না, তবে উনি অবশ্যই যে ডোমেস্টিক স্ট্রাকচারটা বেটার করা, এবং বাংলাদেশের প্লেয়াররা যাতে বিভিন্ন দেশের ডোমেস্টিক ক্রিকেটের প্রতিযোগিতাগুলোতে অংশ নিতে পারেন, সেই ব্যাপারে উনি উদ্যোগী হলে আমার মনে হয় সফল হবেন। ওনার সাথে বিভিন্ন জায়গায় যোগাযোগও রয়েছে, এবং উনি বাংলাদেশের ওনারা আসলে মোহাম্মদ রফিক, আমিনুল ইসলাম, আকরাম খান, এবং অন্যান্য যাদের কথা বললাম, ওনারাই আসলে গ্রাউন্ড ওয়ার্কটা তৈরি করে দিয়েছেন, এবং ওনারা যে গ্রাউন্ড ওয়ার্কটা তৈরি করে দিয়েছিলেন তাতে আমাদের রেজাল্ট আরো ভালো হওয়া উচিত ছিল। পরবর্তীতে পঞ্চপাণ্ডবের কথা বললাম, তো অনেক ভালো হওয়া উচিত ছিল, সেটা হয়নি। সেই কারণগুলো আরো খতিয়ে দেখতে হবে। যারা আরো বিশেষজ্ঞ আছেন তারা আশা করি এদিকে মনোযোগ দিবেন। তো এইটা বাংলাদেশের এটা নিয়ে আমাদের কথা শেষ হলো। তো টেস্টে একটা ইন্টারেস্টিং ঘটনা ঘটেছে, যে টেস্ট ক্রিকেটে ইদানিংকার একটা ইন্টারেস্টিং ঘটনা ঘটেছে। আমাদের খুবই ক্লোজ প্রতিদ্বন্দ্বী ছিল এক সময়, এখন আমরা তাদের থেকে বেটার নিঃসন্দেহে। বিভিন্ন নানা কারণে জিম্বাবুয়ের ক্রিকেটের অধপতন হয়েছে, তারা নিচের দিকেই যাচ্ছে। তো জিম্বাবুয়ের সাথে তাদের প্রতিবেশী দেশ সাউথ আফ্রিকা খুব শক্তিশালী দল। টেস্ট ম্যাচ হয়, সেটা সাউথ আফ্রিকা খুব অনায়াসে জিতে যায়। তো সেটা মূল বিষয় না, আলোচনা এসছে ওয়েন মালডার, ওদের সাউথ আফ্রিকার ক্যাপ্টেন, প্রোটিয়াস দলের ক্যাপ্টেন, উনি তার প্রথম ম্যাচে 367 নট আউট করেন, বিশাল স্কোর। এবং
তার কাছে অনেকেই বলছেন তার সুযোগ ছিল ব্রায়ান লারার যে 400 রানের সর্বোচ্চ ইন্ডিভিজুয়াল স্কোরের রেকর্ডটা ভেঙে ফেলার, কিন্তু উনি ব্রায়ান লারার প্রতি সম্মান দেখিয়ে উনি ডিক্লেয়ার দিয়ে দেন এবং 400 রানের ব্রায়ান লারার যে রেকর্ড সেটা ভাঙার দিকে উনি চেষ্টা করেন নাই। ইভেন উনি এটা উনি 400-র উপরেও হয়তো যেতে পারতেন। ক্রিকেটে কিছু বলা যায় না, একটা বলেই মানুষ আউট হয়ে যেতে পারে, কিন্তু সমূহ সম্ভাবনা ছিল ওয়েন মাল্ডার একটা রেকর্ড করার। কিন্তু এই যে প্লেয়ার, ভিন্ন দেশের প্লেয়ারের প্রতি যে সম্মানবোধ, এটা একটা অসাধারণ ব্যাপার। নিজের দেশের প্লেয়ারদের প্রতি সম্মানবোধ, এই জন্যই ক্রিকেটকে বলা হয় ইটস নট জাস্ট আনাদার গেম। সব খেলার মতো ক্রিকেট না। ক্রিকেট বলা হয় ভদ্রলোকের খেলা। অনেকে অনেক সময় অনেক খেলার ভদ্রতার সীমা অতিক্রম করেন, কিন্তু মূলত এটা তারপরেও জেন্টলম্যানস গেম। এটা একটা অন্যরকম খেলা। তো মাল্ডারের এটাতে অনেক সাউথ আফ্রিকান বা অন্যান্যরা একটু অসন্তুষ্ট হয়েছেন যে ওনার রেকর্ড একটা ক্রিকেট বলেছিলাম যেরকম পরিসংখ্যানের অনেক গুরুত্ব রয়েছে, কিন্তু আমার মতে এটা একটা ভালো দৃষ্টান্ত উনি দেখিয়েছেন যে এরকম একটা স্কোর কাছাকাছি এসে উনি ব্রায়ান লারা, ক্রিকেটের বরপুত্র, প্রিন্স অফ ত্রিনিদাদ বলা হয়, যে সর্বকালের সেরা ব্যাটসম্যানও অনেকে বলেন, হয়তো ব্রাডম্যানের পরে তেন্ডুলকার, গাভাস্কার বা ভিভ রিচার্ডস বা এনাদের সমতুল্য একজন প্লেয়ার, ওনাদের গ্যারি সোবার্স, সেই লেভেলের একজন প্লেয়ার, তার প্রতি উনি সম্মান দেখিয়েছেন। আমি এটাকে প্রশংসার দৃষ্টিতেই দেখি। এরকম কাছাকাছি একটা দৃষ্টান্ত ছিল যে পাকিস্তানের পেশাওয়ারে মার্ক টেইলর 333 না 334 করে উনি ডিক্লেয়ার করে দেন। উনি ওই টিমের ক্যাপ্টেন ছিলেন অস্ট্রেলিয়া দলের। এই কারণে উনি ডিক্লেয়ার করেন যে উনি ভাঙতে চাননি ব্রাডম্যান। তখন পর্যন্ত ব্রাডম্যানের অস্ট্রেলিয়ার পক্ষে সর্বোচ্চ রেকর্ড ছিল, সর্বোচ্চ রানের এক ইনিংসে রেকর্ড ছিল ডন ব্রাডম্যানের। তো সেটা উনি ভাঙতে চাননি বলে উনি ডিক্লেয়ার করে দেন। উনি ক্যাপ্টেন ছিলেন। উনিও কিন্তু 400-র কাছাকাছি যেতে পারতেন। ওইটা খুবই ডোসাইল একটা উইকেট ছিল এবং কোনো কারণে পাকিস্তানি বোলাররা কোনোভাবে ক্লিক করছিলেন না। তো কিন্তু উনি করেননি, এই সম্মান প্রদর্শন করেছেন। সর্বকালের সর্বশ্রেষ্ঠ যে ব্যাটসম্যান ডোনাল্ড ব্র্যাডম্যান, তার প্রতি স্যার ডোনাল্ড ব্র্যাডম্যান, ওনার প্রতি সম্মান দেখিয়ে উনি এটা করেননি। আপনারা জানেন যে ব্র্যাডম্যানের, অনেকেই জানেন যে ব্র্যাডম্যানের টেস্ট ক্রিকেট অ্যাভারেজ হচ্ছে 99.94। এটি এমন একটি রেকর্ড যেটা হয়তো কোনো কালেই ভাঙা হবে না, ভাঙা যাবে না। এরকম অ্যাভারেজ আসলে, এবং উনি যদি লাস্ট ইনিংসে 4 রান করতেন তাহলে ওনার অ্যাভারেজ 100 হয়ে যেত। ক্রিকেট গডরা হয়তো চাননি যে এরকম একটা পারফেক্ট রেকর্ড নিয়ে রিটায়ার করুন, কিন্তু এই 9.96 এটা ক্রিকেটের বিভিন্ন সংখ্যার ভিতরে এটাও মনে রাখার মতো। তো আমরা ক্রিকেটকে ভালোবাসি, আমি ব্যক্তিগতভাবে ক্রিকেট ভালোবাসি। তো এবং বাংলাদেশে এখন হয়তো বা ক্রিকেট সবচেয়ে জনপ্রিয় খেলা। আমার বিভিন্ন জায়গায় যাওয়া হয়, আমি দেখি যে গ্রামাঞ্চলেও ক্রিকেট নিয়ে মানুষের উৎসাহ, এবং একটু ছোট জায়গা পেলে বাচ্চারা খেলছে। ফুটবলও আমাদের খুবই জনপ্রিয় গেম, যেহেতু ফুটবলে আমরা আন্তর্জাতিক মানে পৌঁছাতে পারিনি, এশিয়া মানে হয়তো বা পৌঁছাতে পারার আশা আছে, কিন্তু সেটা অনেক দূরের ব্যাপার। কিন্তু ক্রিকেটে আমাদের সম্ভাবনা আছে। আমরা বড় বড় দেশগুলোকে হারিয়েছি, একদম সবকিছুই গ্লুমি না, কিন্তু আমাদের টেস্ট ক্রিকেটের পারফরমেন্সটা, যেটা আসল ক্রিকেট বলা হয়, সেটা ভালো কথা। আমরা ওডিআই ক্রিকেটে প্রায় সব দেশকে হারিয়েছি, টি20তেও প্রায় সব দেশকে হারিয়েছি। তো টেস্ট ক্রিকেটে আমাদের কিছু কিছু ফ্রন্টিয়ার জয় করা বাকি আছে। আজকের মতো এতটুকুই। আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সাথে থাকবেন। ধন্যবাদ।